বিকেলবেলাটা তখন আমাদের ছাদেই কাটত। স্কুল থেকে ফিরে ট্রানজিস্টর নিয়ে ইতস্তত ছাদে ঘুরে বেড়ানো। মাঝে মাঝে আমাদের ছাদে বন্ধুরা আসতো, আমি, মিলি, পরমা, চুমকি। আর আমাদের পরিচয় ছিল রকের ছেলে বলে, এক কথায় রকবাজ। আমাদের দোতলা বাড়ি ছিল না, একতলা, যৌথ পরিবার। ছাদটা ছিল কাকাদের। একতলায় একটা ঘরে আমাদের সংসার, মা, বাবা, আমি আর বোন। আমরা পরিচিত ছিলাম ছাদের মেয়ে বলে। আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে কৌশিকদের একতলার ঘর। ওর বাবা ইলেকট্রিক মিস্ত্রি ছিল। পারিবারিক ভাগ বাটোয়ারার সময় কাকারা পেয়েছিল ছাদ, আর আমার বাবার ভাগ্যে জুটেছিল রক। কাকারা সরকারি কর্মচারী, সেই তুলনায় আমার বাবা ইলেকট্রিকের মিস্ত্রি বলে গলার জোর তেমন জোরালো করতে পারেনি। আমাদের বাড়ির 3 তলার ছাদে উঠে বিকেলবেলায় কৌশিকদের বাড়িটা ওপর থেকে পুরোটা দেখতে পেতাম, অ্যাসবেস্টাসের। আমার বাবা ইচ্ছে করলেই 10x20 অমন চওড়া লাল রকখানা ঘিরে নিয়ে ঘর বানিয়ে নিতেই পারতেন, কিন্তু উনি সেটা দিয়েছিলেন সর্বসাধারণের জন্য। আমরা সকালের দিকটায় রকে আড্ডা দিয়ে স্কুলে যেতাম। ওই রকেই দুপুরে ফেরিওয়ালারা এসে ঝাঁকা নামিয়ে গামছা বিছিয়ে বিশ্রাম নিত। বিকেলবেলা প্রৌঢ়দের আড্ডা, আর খেলার মাঠ থেকে ফিরে এসে আমাদের তুমুল তর্ক বিতর্ক হতো ওই রকের ওপরেই। ওরা মাঠ থেকে ফিরে এলেই আমরা ছাদের রেলিংয়ে হেলান দিয়ে অনর্থক চিৎকার চেঁচামেচি শুরু করে দিতাম, ওদের নজর কাড়ব বলে। ওরা তখন টুর্নামেন্টের টকবগে ঘোড়া। পড়াশোনায় কেউই ভালো ছিল না, আর আমরা ক্লাসের প্রথম সারির মেধাবী মেয়েদের দল। ওরা ছাদের মাথায় দাঁড়াতেই আমরা ঝগড়া থামিয়ে অপলক ওদের দিকে চেয়ে থাকতাম। ওরা যেন দূরের কোনো নক্ষত্র, ধরা ছোঁয়ার বাইরে থেকে যাওয়া অলীক এক স্বপ্ন। চেয়ে থাকাটুকুই আমাদের তৃপ্তি। আমি পড়াশোনায় খারাপ, কিন্তু ছবি আঁকতে ভালো লাগতো বলে ওই নিয়েই সময় কেটে যেত। উল্টো দিকের দোতলা বাড়ির মেয়েটার নাম পৌলমী। আমি ক্লাস 10, ও তখন 8-এ। ওর বাবা ডাক্তার, বড় গাড়ি, বাড়ি, সামনে ওদের ফুলের বাগান। আর আমার বাবা ইলেকট্রিকের মিস্ত্রি, আমাদের অ্যাসবেস্টাসের একতলা। তেমন কোনো মর্যাদাই নেই আমাদের। এক পাড়া মুখোমুখি বাড়ি হওয়া সত্ত্বেও কৌশিকের সঙ্গে মেলামেশায় বাড়ির বারণ ছিল। অথচ কি আশ্চর্য কাণ্ড, আমার জীবন বিজ্ঞানের প্র্যাকটিক্যাল খাতার আঁকা করিয়ে নেবার জন্য আমার মা ডেকে পাঠাতেন কৌশিকের মাকে। আমার ইচ্ছে করত আমাদের বাড়িতে এসে কৌশিক যখন আঁকবে, আমি ওর পাশে বসে দেখব কেমন করে ও আঁকে। রকের ছেলেদের সঙ্গে ছাদের মেয়েদের একটা বিকেলের বোঝাপড়া হয়ে গেল একসময়। পরমার সঙ্গে দীপকের, মিলির সঙ্গে গৌতমের, চুমকির সঙ্গে সুমনের। শুধু মুখোমুখি বাড়ির কৌশিক ও পৌলমীর মধ্যে কিছুই হলো না। আমাকে মা একদিন বললেন, শোন, পৌলমীর মা জিজ্ঞাসা করছে তুই প্র্যাকটিক্যাল খাতা করে দিয়েছিস বলে কি নিতে চাস। আমি প্র্যাকটিক্যাল খাতায় হাইয়েস্ট পেলাম। স্কুল শুদ্ধ, সবাই তাজ্জব কৌশিকের হাতের আঁকা দেখে। আর আমি গর্বে অহংকারে আমার নীরব ভালোবাসার কাছে বারবার নিজেকে উৎসর্গ করেছি। আঁকার বদলে আমি চেয়ে বসলাম ওদের ছাদে বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ানোর অনুমতি। রকের ছেলেদের সঙ্গে নিশ্চিতভাবে ছাদের মেয়েদের সেই হবে খুব কাছে পাওয়ার সুযোগ। মনে মনে ভাবছি, কৌশিক যেদিন আসবে ওকে আমার ঘরে নিয়ে আসব। বিশ্বকর্মা পুজোর দিন আমরা দল বেঁধে উঠে পড়লাম পৌলমীদের ছাদে। সে এক নতুন আনন্দ। আমি ওদের ছাদ থেকে চেয়ে দেখছি পুরনো দেওয়াল আর রকের আমাদের ছোট্ট বাড়িটার দিকে। পৌলমী আমার দিকে তাকিয়ে বুঝতে পারলাম ছাদের মেয়েদের সঙ্গে রকের ছেলেদের বোঝাপড়া হয়ে গেলেও পৌলমীর সঙ্গে আমার কোনোদিনই মিল খাবে না। ওরা দূরত্ব বাঁচিয়ে চলে, আমরা নেহাতেই ওদের কাছে তুচ্ছ, নগণ্য। আচ্ছা, আমাদের ছাদের বদলে তোমাদের রকটা দেবে? রক? ওটা তো ফেলে রাখবার জিনিস।
ওর আর কি দাম বলো? তোমাদের লাল রকটা আমার ভীষণ ভালো লাগে। ওই রকটায় কত মানুষ আসে, বিশ্রাম নেয়, আড্ডা দেয়। পৌলমীকে পড়ি মনে হচ্ছিল। ও তখন 11-এ। আমি গ্র্যাজুয়েশনের পাঠ চুকিয়ে দিয়ে প্যান্ডেল সাজিয়ে বেড়াই। বাবার ইলেকট্রিকের কাজে আমার তেমন মন লাগলো না। তোমাদের রকটা দেবে? পারলে আমার সবটাই তো তোমায় দিতে পারি পৌলমী। কথাটা মনে এলেও বলতে পারলাম না। আমি মনকে কিছুতেই বোঝাতে পারলাম না এটা সম্ভব নয়। ওকে চাওয়া, ওকে পাওয়া এসব আমাদের জন্য নয়। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া, শুধু নবদুরাশায় আগে চলে যায়, নব দুরাশায় আগে চলে যায়, পিছে ফেলে যায় মিছে আশা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। আমার ভেতরে একটা কষ্ট গুমড়ে উঠল। আমার ব্রাইট ফিউচার, অল ইন্ডিয়া জয়েন্টে ক্র্যাক করলাম, বাবা ডাক্তার, আমিও ডাক্তারি পড়ব ঠিক হয়ে গেল। ও পড়ালেখা ছেড়ে দিয়ে আর্ট কলেজে যায়। হোস্টেলে চলে গেল পৌলমী। ছাদের আড্ডাও নিভে গেল এক সময়। মিলি, চুমকি, পরমা আর আসে না। ওরা এখন গ্র্যাজুয়েশন করছে। কেটে যাব যাব করেও ওদের বাল্যপ্রেম টিকে গেল অবশেষে। শুধু পৌলমী আর আমার হয়ে রইল না। আমি ভাবলাম কোন কালে ও আমার ছিল যে রইল না ভেবে কষ্ট পাবো। না দেখা, না পাওয়া, কথা হলো না বলেই কত দূরত্ব বেড়ে গেল কৌশিকের সঙ্গে। হস্টেল থেকে বাড়ি ফিরে মাকে কৌশিকের কথা জিজ্ঞেস করলেই জানতে পারতাম যে ও নাকি পুজোর প্যান্ডেল করে, প্র্যাকটিক্যালের খাতা করে আর সন্ধেবেলায় মদ খায়। আমার স্বপ্নে তখন লিওনার্দো দা ভিঞ্চি, রাফেল, মাইকেল অ্যাঞ্জেলোর ভাঙচুর। আমার স্বপ্নে তখন প্যারিস, ভ্যান গগ, পল গগা, পোস্ট ইমপ্রেশনিস্টদেরও টপকে যাওয়া। আমার স্বপ্নে তখন ইন্ডিয়ান আর্ট মুভমেন্টের সঙ্গে নিজস্ব স্টাইলের সিনথেসিস, পিঙ্ক পিকাসো। একদিন দেখলাম ওদের লাল রকের নিস্তব্ধতা। কয়েক বছরই পাড়াটা কেমন পাল্টে গেল। যে যার বাড়ি বিক্রি করে ফ্ল্যাট তুলে পয়সা নিয়ে বড়লোক হয়ে যাচ্ছে। আমাদের এত কষ্ট, তবু কিছুতেই ফ্ল্যাট হতে দিতে চাইলাম না। শুধুমাত্র পৌলমী হোস্টেল থেকে ফিরে এসে ওর প্রিয় এই লাল রকটা দেখবে বলে। একদিন মাকে বলেই ফেললাম পৌলমীর কথা। মাকে জড়িয়ে ধরে কেঁদেছিলাম পৌলমীকে জীবনে আমার আর পাওয়া হয়ে উঠল না বলে। মা বলেছিল, তুই আর্টিস্ট, আমার কোনো হীনমন্যতা নেই রে, তুই লেখাপড়া করিসনি বলে। তোকে ঈশ্বর রং তুলি দিয়ে পাঠিয়েছেন। সত্যিকারের ভালোবাসা কখনো বিফলে যায় না। একদিন তুই পৌলমীকে পাবি। ভালোবাসি, 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়।
বাজায় বাঁশি, ভালোবাসি, ভালোবাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে যায় ভাসি, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। Preview. Your attention, please. Please do not smoke in the terminal building. Smoking is only permitted in the specified smoking areas. Thank you. Preview. তোমার ভালোবাসা তো বিফলে যায়নি কৌশিক। এই তো আমি, হ্যাঁ আমি ম্যারেড, কিন্তু তুমি আমার সেই ছাদের বিকেল থেকে চেয়ে থাকা লাল রঙের রক। বড্ড অবাক লাগছে পৌলমী, কত কথা মনে পড়ে গেল। তোমার সঙ্গে ফ্র্যাঙ্কফুট এয়ারপোর্টে দেখা হয়ে যাবে এত বছর পর স্বপ্নেও ভাবিনি। আমার বাবা সামান্য ইলেকট্রিকের মিস্ত্রি ছিলেন বলে আমাদের কোনো সামাজিক মর্যাদাই ছিল না, আর দেখো আজ আমি প্যারিস যাচ্ছি। কি আশ্চর্য, তাই না? আর আমি আটলান্টিকের ওপারে আমেরিকা। আমার যে কি আনন্দ কৌশিক তোমার জন্য, ভাবতে পারবে না। আমিও বাড়িতে ফিরে মা বাবাকে বলতে পারবো তোমার জন্য প্যারিস ওয়েট করছে, শিল্পের স্বর্গে তোমার কৃতিত্ব প্রতিষ্ঠা হতে চলেছে। নিজেকে না সামলাতে পারছি না জানো, 11-এর সেই স্মৃতিগুলো বেরিয়ে আসছে। সরি। মার কথাটা খুব মনে পড়ছে। সত্যিকারের ভালোবাসা বিফলে যায় না। মুখোমুখি বাড়ি, অথচ কোনোদিন দুজনে দাঁড়িয়ে কথা বলতে পারিনি, তাই না? আর দেখো আজ ইউরোপের এই এয়ারপোর্টে ভাগ্যের চক্রে দেখা হয়ে গেল। আমাদের মনে পড়ে গেল পুরনো স্মৃতির কৈশোর। অবাক লাগছে বলো? আচ্ছা এমন হয়, এটা কি স্বপ্ন? চিমটিকেটে দেখতে ইচ্ছে করছে। আরেকটা এসপ্রেসো নেবে? না, ব্ল্যাক কফি। আচ্ছা আচ্ছা পৌলমী, হ্যাঁ কি যেন বলছিলে? তোমার মাঝে মাঝে একা লাগে, বিষণ্ণ মনে হয়? হ্যাঁ হয়তো বটেই। দিনের শেষে সংসার ডাক্তারি সামলে তোমার কথা ঘুমানোর আগে ঠিক মনে পড়ে যেত। মাঝখানে কতগুলো বছর শুধু আমরা কেউ কারো খবর পাইনি। আচ্ছা তুমি বিয়ে করলে না কেন? আমার জীবন মানে শিল্পীর জীবনে একটা হাহাকার থাকে। সেই শূন্যতার ধূসর সীমান্তে কাউকে আনতে চাইনি। আর তোমায় এত ভালোবেসেছিলাম যে সময় হয়ে গেল, তোমার ফ্লাইট। প্যারিসে গিয়ে ফোন করবে তো? কি হলো, চুপ করে আছো? পারলে চলে এসো একবার নিউ ইয়র্কে। আমি এখন একলা মানুষ। একটা স্টুডিও বানিয়েছি জানো, যেখানে নেই খরচায় এসে একটু দাঁড়াবার জায়গা পেতে পারে তরুণ চিত্রকরেরা। ডাক্তারি পাশ করে বিদেশ ফিরে এসে একটা নার্সিংহোম বানানোর ইচ্ছে ছিল, হয়নি, হয়তো হবেও না। সেই ইচ্ছে তোমার এখনো আছে? আছে তো বটেই। আচ্ছা, তোমার হাজবেন্ডও কি ডক্টর? না না, ও রিসার্চ করছে, হিস্ট্রির প্রফেসর। আমাদের বাড়িটা প্রমোটারকে কোনো দিন দিইনি জানো। তুমি লাল রকটা একদিন আমার থেকে চেয়েছিলে বলে। এখনো মনে আছে তোমার? সত্যি মনে রেখে দিয়েছো? আছে। আজও আমাদের ওই অ্যাসবেস্টাসের বাড়ি, লাল রক, বারান্দা সবই পড়ে আছে। মা বাবা এখন মানিকতলায় ফ্ল্যাটে থাকেন। তোমার নার্সিংহোম তৈরির জন্য ওইটুকু আমি দ্বিধাহীনভাবে গিফট করতে চাই। নেবে পৌলমী? তোমার বাবার জন্য নাকি আমাদের পাড়ায় কোনো দিন আলো নেভেনি শুনেছিলাম। আর নার্সিংহোমটা হলে এ পাড়ায় কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না, এই প্রতিশ্রুতি আমি দিয়ে রাখতে পারি। সত্যি পৌলমী? এ এক মস্ত বড় খবর। তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি, আমি গ্রহণ করতে রাজি। তোমাদের ওই বাড়িটা
আমাদের স্বপ্নের সমাজসেবা? কিছু করি চলো মানুষের জন্য। এই খবর শুনলে আমার বাবা সবচেয়ে বেশি খুশি হবেন জানো। বাবাকে আমি কালকেই জানাবো। তুমি ইমিডিয়েটলি প্রজেক্ট তৈরি করে ফেলো। আমাদের পাড়ায় এখন বহুতল অনেক, কেউ আর ছাদে ওঠে না। হারিয়ে গেল অনেক কিছু, জেনারেশন পাল্টে গেল, লাইব্রেরিগুলোও এখন ফাঁকা পড়ে থাকে। রকের ছেলেরাও আর নেই, রকও হারিয়ে গেল ধীরে ধীরে। শুধু এই ফ্র্যাঙ্কফুট এয়ারপোর্টে একটা ছাদ আর একটা রকের গল্প থেকে গেল মানুষের উপকারের জন্য, তাই তো? কৌশিক, একটা কথা বলবো তোমায়? পারলে একটা সংসার কাউকে জীবনের সঙ্গী করে নিও। কেন আর একা থাকবে তুমি? প্লিজ আমার কথাটা ভেবো কিন্তু, এই রিকোয়েস্টটা ভেবে দেখো কিন্তু। ওসব ছাড়ো, তুমি সাবধানে যেও। ভালো থেকো মাই ফ্রেন্ড। গুড বাই, অল দ্য বেস্ট। মেঘের উড়ানে আটলান্টিক পেরিয়ে যাচ্ছে আমার বিমান। মনটা এখনো এয়ারপোর্টের কফি শপে পড়ে আছে কৌশিকের কাছে। এত ভালোবাসতে পারে কেউ ওর মতো? এই স্বার্থপর জীবনে এখনো এমনভাবে কেউ বাঁচিয়ে রাখতে পারে নিজস্ব ভালোবাসা? কই, আমি তো পারলাম না। উড়ে যাচ্ছে আমাদের বিগত ভালো লাগার গল্প। পৌলমী আমার জীবনে এমনই একটা সি অফের এপিসোড, একটা স্মৃতির সিলুয়েট। এই আমাদের পুরনো কলকাতার ছাদ ও রকের গল্প, অসমাপ্ত, প্রাপ্তিহীন ও অপরাজেয় ভালোবাসার কাহিনী। এমনই কত রক আর ছাদের ভালোবাসায় মিলিয়ে যাচ্ছে দূরের মেঘ। দেশে ফিরে আমরা দুজনেই এই না পাওয়াকে মিলিয়ে দেব পৌলমীর নার্সিংহোমে। আপনারাও দেখুন না, অসমাপ্ত ও অপ্রাপ্তিকে মানুষের মধ্যে মিলিয়ে দিয়ে নিজের শান্তি খুঁজতে পারেন কিনা। এ শহর জানে ভালোবাসা, এ শহর জানে কাছে আসা, এ শহর বেছে নিতে জানে প্রেমে পড়ার গানে গানে। এ শহর জানে ভালোবাসা, এ শহর জানে কাছে আসা, এ শহর বেছে নিতে জানে প্রেমে পড়ার গানে গানে। লা 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 লা, হে হে হে, হে হে হে, লা লা লা, আহা, ও হা হা হা, লা লা লা,